হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সল্ট হাইড্রোলিসিস বা লবণের আর্দ্র বিশ্লেষণ। আমরা সকলে জানি যে অ্যাসিডের সঙ্গে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন লবণ ও জল উৎপন্ন হয়। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, তার সাথে NaOH এক মোল বিক্রিয়া করিয়েছি, আমরা পেয়েছি NaHSO4। এটা একটা লবণ। আমরা এই লবণকে আম্লিক লবণ বলে থাকি, কারণ এই লবণটিকে জলে দ্রবীভূত করলে লবণটি প্রথমে ভেঙে যাবে Na+ ও HSO4- রূপে। পরবর্তীকালে এই HSO4- থেকে আবার একটা H+ ও SO4- রূপে ভেঙে যাবে, অর্থাৎ এই লবণটার জলীয় দ্রবণে H+ উৎপন্ন হবে। তাই এই ধরনের লবণকে আমরা অ্যাসিড লবণ বলে থাকি। অ্যাসিড লবণ কারা উৎপন্ন করতে পারবে না? বহু ক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ যাদের মধ্যে বহু সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকছে, যেমন H2SO4। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে। এই হাইড্রোজেন পরমাণুগুলোকে যদি আংশিকভাবে প্রতিস্থাপন করা হয় ধাতুর দ্বারা, তাহলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণগুলিকে আমরা আম্লিক লবণ বলে থাকি। H2SO4 এর সঙ্গে যদি 2 মোল NaOH এর রিঅ্যাকশান করানো হয়, তাহলে আমরা যে লবণটা পাচ্ছি সেটা Na2SO4 + H2O। Na2SO4 একটি প্রশম্য লবণ বা নর্মাল সল্ট বা তাকে সমিত লবণ বলে থাকি, কারণ এর জলীয় দ্রবণে মোটেই H+ উৎপন্ন হবে না। অ্যাসিডের সম্পূর্ণ হাইড্রোজেন, যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে তাদের সম্পূর্ণ যদি প্রতিস্থাপন করে ফেলা হয়, তাহলে যে লবণটা উৎপন্ন হবে সেই লবণকে আমরা সমিত লবণ বা নর্মাল সল্ট বলে থাকি। আমাদের যে লবণের আর্দ্র বিশ্লেষণ যেটা আমাদের টপিকস আলোচনার, আমরা এখানে এই রকম নর্মাল বা প্রশম্য লবণ বা সমিত লবণ এদের নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় কিন্তু এই ধরনের লবণ, সমিত লবণ বা প্রশম্য লবণ। এখন আমরা আসব টাইপস অফ নিউট্রাল সল্ট। এই নিউট্রাল সল্ট বা প্রশম্য লবণগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। তারা কি ধরনের অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। SA মানে স্ট্রং অ্যাসিড, তীব্র অ্যাসিড। SB মানে স্ট্রং বেস, মানে তীব্র ক্ষার, যেমন HCl তীব্র অ্যাসিড এবং NaOH তীব্র ক্ষার, তার বিক্রিয়াতে উৎপন্ন লবণ NaCl। তাহলে এইরকম একটা ক্যাটাগরি লবণ হতে পারে যে সকল লবণগুলো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। এইরূপ আরও লবণের উদাহরণ হচ্ছে Na2SO4। এখানে NaOH ও H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। KNO3, এটা KOH এবং HNO3 বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। CaCl2 ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2, আর HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরির লবণ হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক বেসের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে, যেমন HCl স্ট্রং অ্যাসিড, উইক ক্ষার, মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, উৎপন্ন লবণ হচ্ছে NH4Cl। এইরকম আরও কিছু লবণের উদাহরণ হচ্ছে FeCl3, এটা মৃদু ক্ষার, FeOH3 ও HCl এর বিক্রিয়াতে উৎপন্ন হয়েছে, তার ফলে এটা FeCl3। CuSO4, এটা আমাদের মৃদু ক্ষার, CuOH2 ও SO4 এর H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। নেক্সট আসছে আমরা উইক অ্যাসিড ও স্ট্রং বেসের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। উইক অ্যাসিড যেমন CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড আমরা জানি মৃদু অ্যাসিড, NaOH তীব্র ক্ষার, CH3COONA লবণ। এইরূপ লবণের আরও উদাহরণ হচ্ছে KOH একটি তীব্র ক্ষার, HCN একটা মৃদু অ্যাসিড, বিক্রিয়াতে উৎপন্ন KCN, Na2CO3 যেখানে NaOH তীব্র ক্ষার, H2CO3 কার্বনিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, তার বিক্রিয়ায় উৎপন্ন লবণ। শেষ ক্যাটাগরির আমরা লবণ দেখতে পাচ্ছি মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায়, উদাহরণ CH3COOH আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, তাদের বিক্রিয়ায় উৎপন্ন লবণ CH3COONH4। এইরূপ আরও লবণের উদাহরণ হচ্ছে HCOONH4, অ্যামোনিয়াম কার্বনেট NH4 CO3।
তাহলে আমরা শিখলাম প্রশম লবণ বা শমিত লবণ কেমনভাবে উৎপন্ন হয়েছে, সেই অনুযায়ী 4টে ভাগে ভাগ করতে পারি। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। আমরা এই লবণগুলোকে দেখেই বুঝতে পারবো যে লবণটা কোন ক্যাটেগরির, অর্থাৎ তাদের সেটি উৎপন্ন হয়েছে কী ধরনের অ্যাসিড এবং কী ধরনের ক্ষারের সাথে বিক্রিয়ায়। আমরা জলের মধ্যে এই 4 প্রকার লবণকে পৃথকভাবে দ্রবীভূত করব এবং এই জলীয় দ্রবণের প্রকৃতি, অর্থাৎ জলীয় দ্রবণটি আম্লিক না ক্ষারীয় না প্রশম, সেটি আমরা দেখব। লবণের জলীয় দ্রবণের প্রকৃতি প্রশম হওয়ার কথা, কারণ আমরা যে লবণগুলোকে দ্রবীভূত করব সেগুলো সবই প্রশম লবণ, তাই আমরা আশা করছিলাম যে জলীয় দ্রবণটিও প্রশম হবে। কিন্তু বিভিন্ন লবণের প্রশম লবণ আমরা কিন্তু দ্রবীভূত করছি, কিন্তু বিভিন্ন লবণের জলীয় দ্রবণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রশম, কিছু ক্ষেত্রে আবার আম্লিক, আবার কিছু ক্ষেত্রে ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ লবণের জলীয় দ্রবণ প্রশমও হতে পারে, ক্ষারীয় হতে পারে, অথবা আম্লিক হতে পারে। এখানে লবণগুলো কিন্তু প্রশম লবণ, তাই আমরা আশা করেছিলাম জলীয় দ্রবণটিও প্রশম হবে, কিন্তু দেখা গেছে যে লবণের জলীয় দ্রবণগুলির প্রকৃতি প্রশমও হতে পারে, আম্লিকও হতে পারে বা ক্ষারীয় হতে পারে। আমরা এখন কিছু লবণের জলীয় দ্রবণের প্রকৃতি দেখব। সল্ট অফ স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস, যেমন NaCl, NaNO3, K2SO4, এগুলো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। এদের জলীয় দ্রবণের প্রকৃতি সবসময় প্রশম হয়ে থাকে। সল্ট অফ স্ট্রং অ্যাসিড ও উইক বেস, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, FeCl3, AlCl3, এদের জলীয় দ্রবণের প্রকৃতি হয় আম্লিক প্রকৃতির। এরাও কিন্তু সবাই প্রশম লবণ বা শমিত লবণ, কিন্তু এদের জলীয় দ্রবণের প্রকৃতি হয়ে যায় আম্লিক প্রকৃতির। সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, যেমন CH3CONA, HCOONA বা Na2CO3, এদের জলীয় দ্রবণের প্রকৃতি হয় ক্ষারীয়। নেক্সট আমরা আসছি সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, দুটোই মৃদু, অ্যাসিডটিও মৃদু এবং ক্ষারটিও মৃদু। যেমন এইরূপ লবণের ক্ষেত্রে জলীয় দ্রবণের প্রকৃতি আবার 3 রকম দেখা গেছে। যেমন এই লবণটার ক্ষেত্রে এটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট, CH3COONH4, প্রশম জলীয় দ্রবণের প্রকৃতি হয়। এটা ফর্মিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করানো হয়েছে, অ্যামোনিয়াম ফরমেট লবণটির নাম। এর জলীয় দ্রবণের প্রকৃতি কিন্তু আম্লিক। এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, কার্বনিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করলে এই লবণটা উৎপন্ন হবে। এর জলীয় দ্রবণের প্রকৃতি কিন্তু ক্ষারীয়। তাহলে আমরা দেখতে পেলাম যে লবণের জলীয় দ্রবণের প্রকৃতি প্রশম হতে পারে, আম্লিক হতে পারে বা ক্ষারীয় হতে পারে। তার মধ্যে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন লবণ, তাদের জলীয় দ্রবণের প্রকৃতি শুধুমাত্র প্রশম হয়, অন্য ক্ষেত্রে সেটি আম্লিকও হতে পারে অথবা ক্ষারীয় হতে পারে। আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারছি যে এই দুটি উপাদানের মধ্যে যেটি তীব্র, লবণের জলীয় দ্রবণের প্রকৃতিও সেই রূপ হচ্ছে। যেমন স্ট্রং অ্যাসিড ও উইক বেসের বিক্রিয়াতে যে লবণটা হয়, এখানে তীব্র হচ্ছে অ্যাসিডটা, আমরা দেখতে পাচ্ছি জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক। অনুরূপভাবে এই লবণটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস, তাহলে ক্ষারটা স্ট্রং, তাই আমরা দেখতে পাচ্ছি এইরূপ লবণের জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। এইগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারছি না এখন যে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে। এই লবণগুলোকে যদি আমরা এখন বাদ দিই, তাহলে অন্য যে লবণগুলো রয়েছে তাদের দেখেই আমরা বলতে পারবো লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কী রূপ হবে। আমাদের প্রশ্ন আসবে, 4টি লবণ দিয়ে দেবে এবং বলবে
তাদের জলীয় দ্রবণের প্রকৃতি কী রূপ বলো। তাহলে আমরা লবণ দেখেই বলতে পারবো লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কী হবে। লবণটি যদি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি প্রশম হবে। যদি লবণটি তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় তাহলে লবণের জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক হবে, এবং লবণটি যদি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রশম লবণের জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক হতে পারে, ক্ষারীয় হতে পারে বা প্রশম হতে পারে, আমরা একটু আগেই দেখলাম। এবং এর কারণ কি? এর কারণ হলো লবণের আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ লবণের এক ধরনের বিক্রিয়া জলের সঙ্গে করে, এবং এই বিক্রিয়ার ফলে জলে H3O+ গাঢ়ত্ব বেড়ে যেতে পারে অথবা OH- গাঢ়ত্ব বেড়ে যেতে পারে, এবং জলীয় দ্রবণটি আম্লিক বা ক্ষারীয় হয়ে যেতে পারে। আমরা এখন আসব লবণের আর্দ্র বিশ্লেষণ বলতে কি বুঝি। তাহলে কোনো একটি লবণকে যদি তাদের জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়, লবণ ভেঙে গিয়ে যে আয়নগুলো উৎপন্ন করবে সেই আয়নগুলো জলের সঙ্গে বিক্রিয়া করবে। এই বিক্রিয়াকে আমরা লবণের আর্দ্র বিশ্লেষণ বলে থাকি, এবং এই বিক্রিয়ার ফলে লবণের জলীয় দ্রবণে H3O+ গাঢ়ত্ব বা OH- গাঢ়ত্ব বেড়ে যেতে পারে। লবণের আর্দ্র বিশ্লেষণ। কোনো লবণের জলীয় দ্রবণে লবণের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়ন বা উভয়ে যে বিক্রিয়ার মাধ্যমে দ্রবণে H3O+ বা OH- আয়নের আধিক্য ঘটিয়ে দ্রবণটির প্রকৃতি আম্লিক বা ক্ষারীয় করে, সেই বিক্রিয়াকে লবণের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস অফ সল্ট বলা হয়। অর্থাৎ লবণ ভেঙে গিয়ে যে আয়ন উৎপন্ন করবে সেই আয়নগুলো পুনরায় জলের সাথে বিক্রিয়া করে। এই জলের সাথে বিক্রিয়াকে আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলি। আমরা এখন বিভিন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া সংক্রান্ত আলোচনা করব এবং দেখব জলীয় দ্রবণের প্রকৃতি কী রূপ হবে। প্রথমে আমরা দেখছি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ এবং তাদের জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ হবে, তাদের আর্দ্র বিশ্লেষণ। NaCl একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি। NaCl হচ্ছে এরূপ একটা লবণ, এটি ভেঙে গেছে জলীয় দ্রবণে Na+ ও Cl-। লবণ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাম্য নয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গেছে। আমরা জল জানি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো 2H2O সাম্য, H3O+ OH- এটি হলো জলের বিয়োজন বিক্রিয়া। এখন Na+ যে আয়নটা উৎপন্ন হয়েছে লবণের বিয়োজনে, সে জলের সঙ্গে বিক্রিয়া করবে, প্লাস মাইনাসের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ জল থেকে OH- নিয়ে নেবে, তাহলে জলে H+ পড়ে থাকবে। আমরা জানি যেহেতু H+ স্বাধীনভাবে থাকতে পারে না, ওই H+টা আরেকটা H2ওর সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে H3O+ গঠন করলো। এই বিক্রিয়াটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ, কারণ লবণের যে বিয়োজনের ফলে যে আয়ন উৎপন্ন হয়েছে সেই আয়নটি জলের সঙ্গে রিঅ্যাকশান করছে, ওই জন্য এই বিক্রিয়াটা হলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলিসিস অফ সল্ট। অনুরূপভাবে Cl- জলের সঙ্গে বিক্রিয়া করবে, জল থেকে H+কে নেবে, তাই জলে পড়ে থাকবে OH-। এখানে OH- পড়ে রয়েছে। উপরের বিক্রিয়াটাকে আমরা আবার বলছি যে এখানে জল থেকে OH- টেনে নেবে, তাহলে H+ পড়ে থাকবে, যেহেতু H+ স্বাধীনভাবে থাকতে পারে না, আর একটা জলের অণুর সঙ্গে বিক্রিয়া করবে, ওই জন্য এখানে 2 molecules অফ ওয়াটার দেওয়া হয়েছে, আর এখানে H+-এর পরিবর্তে H3O+ দেওয়া হয়েছে। এখন আমরা দেখি এই বিক্রিয়াগুলো ঘটার সম্ভাবনা আছে কি নেই, আর্দ্র বিশ্লেষণ আদৌ হবে না হবে না। Na+ এটা উইক, এটা Na+ মৃদু, কারণ NaOH স্ট্রং ক্ষার থেকে এটা উৎপন্ন হয়েছে। আমরা জানি তীব্র যে ক্ষার আছে তার অনুবন্ধী যে অ্যাসিড সেটা হবে মৃদু, এবং মৃদুর ক্ষেত্রে অনুবন্ধী যেটা হয় সেটা হয় তীব্র। তাহলে Na+
NaOH থেকে উৎপন্ন হয়েছে, তার মানে এটা তীব্র ক্ষার NaOH, তাই এটা মৃদু হবে। মৃদু বলে এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা ঘটবে না। অনুরূপভাবে Cl- এক মৃদু হবে, কারণ এটা স্ট্রং অ্যাসিড এই সেল থেকে উৎপন্ন হয়েছে, তাই উইক বলে এই বিক্রিয়াটাও ঘটবে না। অর্থাৎ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের কোনো আদ্র বিশ্লেষণ হবে না। তার ফলে জল ভেঙে যতগুলো H3O+ আয়ন করেছিল ততগুলোই OH- আয়ন করে, তাই দ্রবণে H3O+ এবং OH- গাঢ়ত্ব সমান থাকে, তাই এইরূপ জলীয় দ্রবণের প্রকৃতি প্রসম হবে এবং এইরূপ জলীয় দ্রবণের pH 7 হবে। অর্থাৎ জলীয় দ্রবণে H3O+ এবং OH- গাঢ়ত্ব একই থাকবে, কারণ জল ভেঙে গিয়ে যতগুলো H3O+ উৎপন্ন করে ঠিক ততগুলি OH- আয়ন উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলো ঘটবে না, তার ফলে লবণটি জলীয় দ্রবণের প্রকৃতি প্রসম হবে এবং এইরূপ লবণের pH যদি মাপা হয় জলীয় দ্রবণে তাহলে 7 হবে। এখন আমরা দ্বিতীয় টাইপ লবণের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। উইক অ্যাসিড আর স্ট্রং বেসের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। এইরূপ একটি লবণের উদাহরণ হলো CH3COONA। এটি লবণ, তাই জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে। CH3CO- প্লাস Na+ উৎপন্ন হয়েছে। লবণ, তাই এরা সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে। জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটাও ভেঙে গিয়ে সমসংখ্যক H3O+ ও OH- আয়ন গঠন করবে, এটা জলের শত বিয়োজন। এখন আমরা আসবো আদ্র বিশ্লেষণ বিক্রিয়াগুলি, অর্থাৎ লবণ থেকে উৎপন্ন CH3CO- জলের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে যেখানে জল থেকে H+কে নিয়ে নেবে, অর্থাৎ CH3COOH প্লাস OH- গঠন করবে। অনুরূপভাবে Na+ জলের সঙ্গে OH- সঙ্গে বিক্রিয়া করবে, H+ পড়ে থাকবে, কিন্তু H+ স্বাধীনভাবে থাকতে পারে না, আর একটা জলের অণুর সঙ্গে যুক্ত হবে, দিয়ে H3O+ গঠন করবে। এখানে আমরা 2 লিখেছি, ওই জন্য জলের অণু দুটো লাগছে। এই জলের সঙ্গে বিক্রিয়াগুলোকে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলি, অর্থাৎ এই দুটো বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। CH3CO- তীব্র, কারণ এটা উৎপন্ন হয় মৃদু অ্যাসিড CH3COOH থেকে। Na+ এটা কিন্তু মৃদু, কারণ এটা উৎপন্ন হয় তীব্র ক্ষার NaOH থেকে, তাই এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হবে না। এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হবে এবং এই 1 নম্বর বিক্রিয়াটার ফলে আমরা দেখতে পাচ্ছি দ্রবণে OH- আয়নের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে। জলের বিয়োজনে যত সংখ্যক H3O+ আয়ন উৎপন্ন করেছিল ঠিক তত সংখ্যকই OH- আয়ন ছিল, কিন্তু এই 1 নম্বর বিক্রিয়াটা সংঘটিত হওয়ার ফলে বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা সংঘটিত হওয়ার ফলে জলে OH- গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, তাই এইরূপ জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। তাই 1 নম্বর বিক্রিয়ার ফলে জলীয় দ্রবণে OH- গাঢ়ত্ব H3O+ থেকে বেশি হবে, অর্থাৎ জলীয় দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির হবে। আমরা এখন কিছু বিষয় নোট করব। CH3CO- প্লাস H2O সাম্য CH3COH এটা প্লাস OH-, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণটি। আমরা এইটিকে রিপ্রেজেন্ট করব A- দিয়ে, জল জল, এটাকে রিপ্রেজেন্ট করছি H-এ, এটা হচ্ছে OH-, এটা হলো এইরূপ লবণের একটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার সাধারণ সমীকরণ। আমরা এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটার যে সাম্য ধ্রুবক, সেই সাম্য ধ্রুবকটাকে KH দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এই ধ্রুবককে বলা হয় আদ্র বিশ্লেষণ ধ্রুবক বা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, H ফর হাইড্রোলিসিস। তাহলে সাম্য আমরা চ্যাপ্টারে শিখেছি, এটার মান হবে H-এর গাঢ়ত্ব ইন্টু OH- গাঢ়ত্ব বাই A- গাঢ়ত্ব। জলের গাঢ়ত্ব হবে, কিন্তু জল যেহেতু দ্রাবক, এর গাঢ়ত্ব প্রচুর পরিমাণ এবং সাম্য অবস্থাতে এর গাঢ়ত্বের পরিবর্তন খুবই কম, তাই বিয়োজন ধ্রুবকের সঙ্গে H2 বিয়োজন বা এই বিক্রিয়াটা যে ধ্রুবক ছিল তার সঙ্গে H2 গুণ করা KH পাওয়া গেছে। KH-এর মধ্যেই কিন্তু জলের গাঢ়ত্বটা রয়েছে, এটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ ধ্রুবক।
আমরা এই আর্দ্র বিশ্লেষণ ধ্রুবককে অন্যভাবে লিখছি। এখানে লাল কালি দিয়ে যেগুলো লেখা হয়েছে সেগুলোকে নিয়ে আসা হয়েছে, উপরেও H3O+ দিয়ে গুণ করা হয়েছে, আমি তলাতেও H3O+ দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এটিকে লেখা যাবে KH সমান KW বাই KA। KA হচ্ছে মৃদু যে অ্যাসিডটা তার বিয়োজন ধ্রুবক, আমরা আগেই জানি। এই যে যদি মৃদু অ্যাসিড হয় তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করে H3O+ A- এর বিয়োজন ধ্রুবক হলো KA। তাহলে আমরা লিখতে পারি KH সমান KW বাই KA, অর্থাৎ এইরূপ লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবকের মান হলো KW বাই KA। এইরূপ লবণের জলীয় দ্রবণের pH নির্ণয় করা যায়, যেটা আমাদের সিলেবাসে নেই। আমরা শুধু pH নির্ণয়ের সমীকরণটা মনে রাখব, কারণ এটার সাহায্যে আমাদের অঙ্ক কষতে হবে। এইরূপ লবণের ক্ষেত্রে আমরা দেখলাম জলীয় দ্রবণটা ক্ষারীয়, অর্থাৎ pH 7 থেকে বেশি হবে। এর pH হচ্ছে 7 প্লাস হাফ pKa প্লাস হাফ লগ C, যেখানে C হচ্ছে মোলারিটি এককে লবণটির গাঢ়ত্ব, আর pKa আমরা দেখতে পাচ্ছি এইরূপ লবণে মৃদু অ্যাসিডটা হচ্ছে মৃদু, তাই বলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে আমরা Ka দিয়ে চিহ্নিত করেছি। আমরা এখানে যেটা লবণটা আলোচনা করেছি সেটা হচ্ছে অ্যাসিডটা মৃদু, ক্ষারটা তীব্র, তাই ক্ষার সম্পূর্ণরূপে আয়নিত হবে, কোনো সাম্য অবস্থা থাকবে না। অ্যাসিডটা যেহেতু মৃদু তাই আমরা pH-এর সমীকরণে হাফ pKa পাচ্ছি। আমরা আগের ক্লাসে শিখেছিলাম pKa বলতে মাইনাস লগ অফ Ka। Ka হলো এই বিয়োজন ধ্রুবক অ্যাসিডটির। এখন আমরা 3 নম্বর লবণ অর্থাৎ মৃদু, ক্ষার ও তীব্র অ্যাসিড এইরূপ লবণের জলীয় দ্রবণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। এরূপ লবণের একটি উদাহরণ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা ভেঙে যাচ্ছে NH4+Cl- রূপে লবণ সম্পূর্ণরূপে আয়নিত হয়, এখানে সাম্য থাকছে না। জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই সাম্য অবস্থায় H3O+ ও OH- আয়ন গঠন করছে। এখন NH4+ জলের সঙ্গে বিক্রিয়া করছে, জল থেকে OH- নিয়ে নিচ্ছে, তার ফলে H+ পড়ে থাকছে, যেটি পুনরায় আরেকটা জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে H3O+ আয়ন গঠন করছে। তাহলে এটা হলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা চিহ্নিত করলাম। Cl- ও অনুরূপভাবে জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং জল থেকে H+ গ্রহণ করবে, দিয়ে HCl আর OH- আয়ন গঠন করবে। এটি হলো আর একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। NH4+ কিন্তু তীব্র, কারণ এটা উৎপন্ন হয়েছে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে, এবং Cl- কিন্তু মৃদু, কারণ এটা উৎপন্ন হয় তীব্র অ্যাসিড HCl থেকে। এটি মৃদু বলে এই বিক্রিয়াটা ঘটবে না, এটা তীব্র বলে উপরের বিক্রিয়াটা ঘটবে। এবং আমরা দেখতে পাচ্ছি এইরূপ বিক্রিয়ার জন্য জলীয় দ্রবণে H3O+ এর মাত্রা বা গাঢ়ত্ব বেড়ে যাবে। জল এর বিয়োজনে সমসংখ্যক H3O+ OH- পেয়েছিলাম, তাই প্রসম ছিল, কিন্তু এই বিক্রিয়াটা ঘটার জন্য দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, তার ফলে জলীয় দ্রবণটির প্রকৃতি আম্লিক হয়ে যাবে। 1 নম্বর বিক্রিয়ার ফলে দ্রবণে H3O+ এর গাঢ়ত্ব OH- চাইতে বেশি হবে, তাই এইরূপ লবণের জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক হবে। আমরা এখন জেনারেল একটি রিঅ্যাকশান লিখবার চেষ্টা করব। NH4+ প্লাস H2O দিয়ে এখান থেকে H+ একে দিয়ে দিচ্ছে, দিয়ে এটা H3O+ হয়ে যাচ্ছে অ্যামোনিয়া। এইটা আমরা 1 নম্বর বলছি, কিন্তু আমরা যদি আমাদের সমীকরণের সঙ্গে মেলাই, আমাদের কিন্তু 1 নম্বর সমীকরণ এইটা ছিল না। NH4 এখান থেকে OH- নিয়েছে, দিয়ে NH4OH প্লাস H3O+ আয়ন গঠন করেছে, কিন্তু আমরা সাধারণ সমীকরণে এরকম লিখেছি। এই সমীকরণটা এবং ওই সমীকরণটা একই সমীকরণ, কারণ আমাদের উৎপন্ন অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করছে পরবর্তীকালে, দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করছে। তাহলে আমরা দেখিয়েছি শুধু একটাই ধাপ যেখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, এখানে অ্যামোনিয়া জলের সঙ্গে পুনরায় বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, তাই বলে এখানে 2 অণু জল আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা লেখা হয়েছে। এখানে 2 অণু জল
আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লেখা হয়েছে, কিন্তু প্রথমে অ্যামোনিয়ার সঙ্গে H2 বিক্রিয়াতে NH3 প্লাস H3O প্লাস উৎপন্ন হচ্ছে। আমরা এইটিকে BH প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। B ফর বেস, জলের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, B উৎপন্ন হচ্ছে এবং H3O প্লাস উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এবং এইখানে এটা হচ্ছে সাধারণ সমীকরণ একটা আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়ার, যেখানে KH হচ্ছে আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক, এটার মান হচ্ছে B ইন্টু H3O প্লাস আর BH প্লাস। আমরা এই সমীকরণে উপরে নিচে OH মাইনাসে গুণ করলাম, তাহলে আমরা পেলাম KH সমান KW বাই KB, অর্থাৎ এইরূপ লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবকের মান হবে KW বাই KB। এখন এইরূপ লবণের জলীয় দ্রবণের pH নির্ণয় করার সমীকরণটি হলো 7 মাইনাস হাফ PKB মাইনাস হাফ লগ C। আমরা দেখতে পেয়েছি যে লবণটির জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক হবে, কারণ এটা আর্দ্র বিশ্লেষণের ফলে H3O প্লাস দ্রবণের মধ্যে চলে যাবে, অর্থাৎ pH সাথে কম হবে। তাই pH নির্ণয়ের যে সমীকরণটি হয়েছে সেটা 7 মাইনাস, এখানেও মাইনাস, অর্থাৎ 7 কম হচ্ছে, যেখানে Ka হচ্ছে এই B প্লাস KB হচ্ছে এই বেসটির বিয়োজন ধ্রুবক, KB সমান হচ্ছে এইটি। তাহলে হাফ PKB মাইনাস মাইনাস হাফ লগ C, এটা হলো এইরূপ লবণের ক্ষেত্রে pH নির্ণয়ের সমীকরণ। সল্ট অফ উইক অ্যাসিড এবং উইক বেস, যেমন CH3CO NH4 ভেঙে গেছে, CH3CO মাইনাস প্লাস NH4 লবণের সম্পূর্ণ বিয়োজন হয়, এবং জলের বিয়োজন হচ্ছে H3O প্লাস প্লাস OH মাইনাস, এখানে সাম্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এখন লবণের আর্দ্র বিশ্লেষণ, CH3CO মাইনাস জলের সঙ্গে বিক্রিয়া করছে, CH3COH প্লাস OH মাইনাস, এটা 1 নম্বর সমীকরণ। NH4 প্লাস জলের সঙ্গে বিক্রিয়া করছে, NH4OH প্লাস H3O প্লাস, এটা 2 নম্বর সমীকরণ। এই বিক্রিয়াগুলোকেই আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। CH3CO মাইনাস তীব্র, কারণ এটা মৃদু অ্যাসিড, CH3COH থেকে উৎপন্ন হয়েছে। অনুরূপভাবে NH4 প্লাসও তীব্র, কারণ এটা মৃদু ক্ষার NH4OH থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে 1 নম্বর বিক্রিয়াটাও ঘটবে এবং 2 নম্বর বিক্রিয়াটাও ঘটবে। আমরা দেখতে পাচ্ছি এই দুটো বিক্রিয়া ঘটছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে জলীয় দ্রবণের প্রকৃতি কী রূপ হবে? যদি প্রথম বিক্রিয়াটা এবং 2 নম্বর বিক্রিয়াটা একই মাত্রায় ঘটে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রবণে OH মাইনাস এবং H3O প্লাসের গাঢ়ত্ব সমান হয়ে যাবে, অর্থাৎ জলীয় দ্রবণের প্রকৃতি প্রসম হবে। আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের ঘটনা আসতে পারে। যদি দুজনের মাত্রা একই, আমরা একই মাত্রা কী করে বুঝব? যদি Ka অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর Kb ক্ষারের বিয়োজন ধ্রুবক, এই দুটোর মান যদি সমান হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি OH মাইনাসের গাঢ়ত্ব এবং H3O প্লাসের গাঢ়ত্ব সমান হয়ে যাবে, তাহলে আমরা বলবো দ্রবণটি প্রসম অবস্থায় থাকবে। যদি অ্যাসিডটা অধিক তীব্র হয়ে থাকে, যদি Ka ইজ গ্রেটার দ্যান Kb, অর্থাৎ অ্যাসিডটা বেশি তীব্র, তাহলে অ্যাসিডটা তীব্র, তাহলে দ্রবণের প্রকৃতি আম্লিক হয়ে যাবে। অ্যাসিডটা তীব্র হলে এই বিক্রিয়াটা H3O প্লাস যেটা আছে, এই বিক্রিয়াটা H3O প্লাসের গাঢ়ত্ব বেশি উৎপন্ন হবে, কারণ অ্যাসিডটা তীব্র মানে এটা মৃদু, এটা তখন তাহলে তীব্র হয়ে যাবে, এটা তার অনুবন্ধী ক্ষার, তাই H3O প্লাসের পরিমাণ কিন্তু বেশি হয়ে যাবে। অ্যাসিডটা যদি তীব্র হয় তাহলে H3O প্লাসের পরিমাণ কিন্তু বেশি হয়ে যাবে। অ্যাসিড তীব্র, ক্ষারটা মৃদু, তার মানে ক্ষারের অনুবন্ধী যেটা রয়েছে NH4 প্লাস সেটা কিন্তু তীব্র হবে, তার ফলে 2 নম্বর বিক্রিয়াটা বেশি পরিমাণে হবে এবং দ্রবণে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব বেড়ে যাবে। এইরূপ একটা লবণের উদাহরণ হচ্ছে HCOONH4, অর্থাৎ অ্যামোনিয়াম ফরমেট। প্রথম যে আমরা উদাহরণটা দেখেছিলাম প্রসম হবে, এইরূপ লবণের উদাহরণ হলো CH3COONH4। এর ক্ষেত্রে দেখা যায় Ka আর Kbর মান সমান হয়। আর একটা ঘটনা ঘটতে পারে, যদি Kb এর মান বেশি, অর্থাৎ ক্ষারটা তীব্র, তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় এবং OH মাইনাসের গাঢ়ত্ব গ্রেটার দ্যান H3O প্লাসের গাঢ়ত্ব হবে। যদি আমাদের ক্ষারটা তীব্র হয়, তাহলে তার অনুবন্ধী যে অ্যাসিডটা নেওয়া আছে সেটা নিশ্চয়ই মৃদু হবে, তাই আমরা দেখতে পাচ্ছি এটা মৃদু, অর্থাৎ কম H3O প্লাস উৎপন্ন হবে
কিন্তু এটা থেকে বেশি পরিমাণ OH মাইনাস উৎপন্ন হবে, তাই এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। এখন আমরা এইরূপ লবণের একটি উদাহরণ হলো অ্যামোনিয়াম কার্বনেট NH4 CO3। এখন আমরা এই যে আর্দ্র বিশ্লেষণের দুটো সমীকরণ হয়েছে তাদের সাহায্যে একটা সাধারণ সমীকরণ লিখব। দুটোকে যোগ করেছি, আমরা যোগ করে পাই এই সমীকরণটা। তারপরে এদিকে জল কেটে দিয়ে আমরা এই সমীকরণটা পাচ্ছি, এবং একে A মাইনাস, একে BH প্লাস জল, এটা HA এবং B, এটা হলো সাধারণ সমীকরণ। এইরূপ লবণের আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে KH আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক সমান এইটা, আমরা এখানে H3O প্লাস দিয়ে গুণ করেছি, এইখানটাতে OH মাইনাস দিয়ে গুণ করেছি, এবং উপরে H3O প্লাস এবং OH মাইনাস দিয়ে গুণ করেছি। তাহলে আমরা পাচ্ছি আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক KW সমান KA ইন্টু KB। আগের যে সমীকরণগুলো পেয়েছিলাম তার থেকে এটা একটু ভিন্ন, যেখানে KA হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, KB হচ্ছে বেসের বিয়োজন ধ্রুবক। এইরূপ লবণের pH এর সমীকরণ হলো 7 প্লাস হাফ pKa মাইনাস হাফ pKb। আমরা দেখতে পাচ্ছি এইরূপ লবণের ক্ষেত্রে যদি pKa আর pKbর মান সমান হয়ে যায় তাহলে pH 7 হবে, যেমন আমরা অ্যামোনিয়াম অ্যাসিটেটের ক্ষেত্রে দেখেছিলাম, অর্থাৎ Ka আর Kbর মান সমান। pH অফ দ্য সলিউশন উইল বি লেস দ্যান 7 এর ক্ষেত্রে আমরা দ্বিতীয় ঘটনা দেখছি, এটা আমাদের লেস দ্যান 7 হতে পারে। লেস দ্যান 7 অর্থাৎ আমাদের pKb এর মান pK এর থেকে বেশি হতে হবে, তবে লেস দ্যান 7 হবে। pKb এর মানটা বেশি আছে, তাহলে এটা সম্ভব। যদি Ka গ্রেটার দ্যান Kb হবে, Ka আর pKbর মধ্যে উল্টো সম্পর্কটা থাকে, Ka গ্রেটার দ্যান Kb যদি হয় তাহলে pK লেস দ্যান pKb হবে। আমরা এখানে একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বুঝিয়েছি। Ka সমান 10⁻³ এটা, Kb সমান 10⁻5, এটা বড়। এখন আমরা pK বের করেছি, pK 3 আর এই pKb হচ্ছে 5, তাহলে pKb গ্রেটার দ্যান pKa হয়ে যাচ্ছে। তাহলে এইরূপ লবণের ক্ষেত্রে pH লেস দ্যান 7 হবে, কারণ এই মানটা বড়, তার ফলে 7 থেকে কমে যাবে। pH অফ দ্য সলিউশন মে বি গ্রেটার দ্যান 7, 7 থেকে বড় হতে পারে যদি pKbর মানটা ছোট হয়, pK এর মানটা বড় হয়। যদি pK এর মানটা বড় হয়, অর্থাৎ K এর মানটা যদি Kb থেকে ছোট হয়ে যায়, কারণ Ka আর pK এর সঙ্গে সম্পর্ক উল্টো। আমরা আর একটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে লক্ষ্য করছি, যেটা pH ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট, অর্থাৎ লবণের গাঢ়ত্বর উপর দ্রবণের pH নির্ভর করে না। কিন্তু এর আগে আমরা যে সমীকরণগুলো বিভিন্ন লবণগুলোর জলীয় দ্রবণের pH নির্ণয়ের জন্য দেখেছিলাম, প্রত্যেকটা সমীকরণে লগ C ছিল। সিটা হলো লবণটির গাঢ়ত্ব, অর্থাৎ এই ক্ষেত্রে লবণের গাঢ়ত্বের উপর নির্ভর করে। কিন্তু আমাদের মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণের pH লবণের গাঢ়ত্বের উপর মোটেই নির্ভর করে না, কারণ pH সমীকরণে কোনো সি টার্ম নাই, কোনো সি নাই, লগ সি এই টার্মটা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা বলতে পারি যে লবণের গাঢ়ত্বের উপর pH নির্ভর করবে না। এই প্রসঙ্গে আমাদের প্রায় একটা প্রশ্ন জিজ্ঞেস করে, এই লবণটার দ্রবণের pH হচ্ছে 6, এই লবণের গাঢ়ত্ব যদি 10 গুণ বৃদ্ধি করা হয় তাহলে দ্রবণের pH এর কী পরিবর্তন হবে। তাহলে এই লবণটা যেহেতু মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার থেকে উৎপন্ন হয়েছে, তার pH এর সমীকরণ এইটা, এবং আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে সমীকরণে কোনো গাঢ়ত্ব, লবণের গাঢ়ত্ব যুক্ত কোনো পদ নেই, অর্থাৎ লবণের গাঢ়ত্বকে আমরা বৃদ্ধি করলেও এই দ্রবণের pH এর মান 6 কিন্তু থাকবে। এই হলো আমাদের লবণের আর্দ্র বিশ্লেষণ এবং তার pH নির্ণয়। আমরা এখন দেখব রিলেশন বিটুইন আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ কনজুগেট অ্যাসিড বেস। এটা হচ্ছে একটা অ্যাসিড, জলের সঙ্গে বিক্রিয়া করছে, H3O প্লাস প্লাস A মাইনাস, এটা অ্যাসিড, এটা তার কনজুগেট বেস। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka সমান H3O প্লাসের গাঢ়ত্ব ইন্টু A মাইনাসের গাঢ়ত্ব ভাজিত এই যে, এটা আমরা আগে দেখেছি। এখন এর যে কনজুগেট বেস এই A মাইনাস, সেই জলের সঙ্গে বিক্রিয়া করছে, বেস অর্থাৎ H প্লাস গ্রহণ করছে, তাহলে এই যে হয়ে গেল প্লাস OH মাইনাস, এইটা হলো তার বিয়োজন ধ্রুবক Kb সমান
এইচের গাঢ়ত্ব ইন্টু ওইচ মাইনাসের গাঢ়ত্ব ভাজিত এ মাইনাসের গাঢ়ত্ব। এখন যদি আমরা কে এ ইন্টু কে বি করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি এটা H3O প্লাসের গাঢ়ত্ব ইন্টু ওইচ মাইনাসের গাঢ়ত্বর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ কে এ ইন্টু কে বি সমান কে ডাব্লু হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি অ্যাসিড এবং তারই অনুবন্ধী ক্ষার তাদের যে বিয়োজন ধ্রুবক তাদের গুণফল সবসময় কে ডাব্লুর সঙ্গে সমান হবে। আমাদের নেক্সট কাজ হচ্ছে ডিটারমিনেশন অফ পিএইচ অফ এ মিক্সচার অফ অ্যাসিড বেস অর বোথ। আমরা শুধু অ্যাসিডের একাধিক অ্যাসিডের মিশ্রণের পিএইচ বার করতে পারি, বা একাধিক ক্ষারের মিশ্রণের পিএইচ বার করতে পারি, অথবা অ্যাসিড ও ক্ষার দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো সেই দ্রবণের পিএইচ বের করতে হবে। আমাদের একটা উদাহরণ ধরো, পিএইচ সমান 3 মান বিশিষ্ট 100 ml দ্রবণের সাথে পিএইচ সমান 4 মান বিশিষ্ট 200 ml দ্রবণ মিশ্রিত করা হলো। মিশ্রিত দ্রবণের পিএইচ কত? আমরা পিএইচ 3 থেকে H3O প্লাসের গাঢ়ত্ব বার করেছি। এটার ফর্মুলা আমরা আগে ক্লাসে শিখেছি, 10⁻⁻ পিএইচ। তাহলে পিএইচ 4 তার দ্রবণের গাঢ়ত্ব পেয়েছি 10⁻⁻4 মোলার। এখন 100 ml 10⁻³ মোলার দ্রবণে অ্যাসিড থাকে, দুটো গুণ করেছি 100 × 10⁻³ মিলিমোল। আমরা জানি এই দুটো গুণফল যেটা হয় সেটা হচ্ছে মিলিমোল এককে সেই পরিমাণ অ্যাসিড থাকছে, অর্থাৎ 10⁻⁻1 মিলিমোল। অনুরূপভাবে 200 ml × 10⁻⁻4 মোলার দ্রবণে অ্যাসিড থাকে 200 × 10⁻⁻4 মিলিমোল, অর্থাৎ 2 × 10⁻² মিলিমোল। যোগ করেছি 300 ml দ্রবণে থাকে, তাহলে এত যোগ হয়েছে 0.12 মিলিমোল অ্যাসিড। তাহলে 1 ml দ্রবণে থাকে 0.12/300 × 10⁻³ করেছি। এখন মোল লিখছি, মিলিমোল আর লিখছি না। 1000 ml দ্রবণে থাকে, তাহলে এটা ক্যালকুলেশন করেছি, তাহলে এটা মোলার অর্থাৎ 1000 ml দ্রবণে কত মোল থাকবে অ্যাসিডটা। তাহলে এই দ্রবণটার যদি 1000 ml করা হতো তাহলে H প্লাস এর গাঢ়ত্ব H3O প্লাসের গাঢ়ত্ব হবে এইটা, তাহলে পিএইচ সমান হচ্ছে -log of H3O প্লাসের গাঢ়ত্ব সমান 3.39 উত্তর আসবে। আমরা একটা শর্টকাট পদ্ধতিতে এই প্রশ্নটা করতে পারবো। সেই পদ্ধতিটি হলো, যদি V1 ml S1 মোলার অ্যাসিডের সঙ্গে যদি V2 ml S2 মোলার অ্যাসিডকে মেশানো হয় তাহলে মিশ্র দ্রবণের মাত্রা S মোলারিটি এককে হবে S1V1 প্লাস S2V2 বাই V1 প্লাস V2। S1 হচ্ছে এই অ্যাসিডের মাত্রা, এই অ্যাসিডের আয়তন, এই অ্যাসিডটির মাত্রা S2, এই অ্যাসিডটির আয়তন V2, এবং মেশানোর ফলে দ্রবণের আয়তন হবে V1 প্লাস V2। তাহলে এটা অ্যাসিড যদি নিই তাহলে S যেটি হবে সেটা হলো H3O প্লাসের গাঢ়ত্ব। এই উদাহরণে 100 × 10⁻³ প্লাস 200 × 10⁻⁴, তাহলে আমরা দেখছি 4 × 10⁻², এবং আমরা অনেক সহজে প্রশ্নটা সমাধান করতে পারলাম। উই ক্যান ইউজ দি সেম ইকুয়েশন ফর দ্য মিক্সচার অফ বেসেস, অর্থাৎ ক্ষারের ক্ষেত্রেও এই সমীকরণটাকে ব্যবহার করতে পারবো, তবে সেই ক্ষেত্রে S হলো ওইচ মাইনাসের গাঢ়ত্ব, কারণ ক্ষারে তো H3O প্লাস থাকবে না। এখন আমরা আলোচনা করব অ্যাসিড ও ক্ষার যদি একসঙ্গে থাকতো তাহলে সেই দ্রবণের পিএইচ কত হবে। আমরা তিনটে এখানে প্রশ্ন নিয়েছি। 100 ml 10⁻² মোলার HCl এর সঙ্গে 50 ml 10⁻² মোলার NaOH যুক্ত করা হয়েছে। 100 ml 10⁻² মোলার HCl এর সঙ্গে 100 ml 10⁻² মোলার NaOH যুক্ত করা হয়েছে। আর একটা 100 ml 10⁻² মোলার HCl এর সঙ্গে 200 ml 10⁻² NaOH যুক্ত করা হয়েছে, অর্থাৎ অ্যাসিড ও ক্ষার উভয় একসঙ্গে রয়েছে। এইরূপ মিশ্র দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। তাহলে অ্যাসিড এবং বেস উইল নিউট্রালাইজ ইচ আদার, অর্থাৎ তাদেরকে পরস্পরকে প্রশমিত করে দেবে, অর্থাৎ একজন অন্যজনের মাত্রাকে বা গাঢ়ত্বকে হ্রাস করবে। এই ক্ষেত্রে শেষ দ্রবণের মাত্রা SM সমান S1V1 মাইনাস S2V2 বাই V1 প্লাস V2। তলাতে কিন্তু প্লাস হবে, কারণ দুটো মেশালে মোট আয়তন কিন্তু V1 প্লাস V2 হবে। মাত্রার দিকে বিয়োগ হবে, কারণ অ্যাসিড চাইবে ক্ষারের মাত্রা কমাতে, অনুরূপভাবে ক্ষার চাইবে অ্যাসিডের মাত্রাকে কমাতে। এখন এই ক্ষেত্রে S1V1 আর S2V2 কারা হবে? S1V1 এবং মাইনাস S2V2 এই উত্তর কিন্তু সর্বদা ধনাত্মক হতে হবে।
অর্থাৎ অ্যাসিড বা ক্ষার যারটারই S1V1-এর গুণফল বেশি সেইটাকে আমরা প্রথমে ব্যবহার করব, আর যারটা কম সেটাই হয়ে যাবে S2V2। নাহলে কিন্তু উত্তরটা নেগেটিভ আসবে, কিন্তু নেগেটিভ মাত্রা হতে পারে না। আমাদের প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসিডের মাত্রা পরিমাণটা বেশি, ওই জন্য 100 × 10⁻², এই গুণফলটা অ্যাসিডেরটা বেশি, ওই জন্য অ্যাসিডকে আমরা আগে রেখেছি, ক্ষারেরটাকে পিছনে রেখেছি। 100 + 50 মোট আয়তন। যেহেতু এটা অ্যাসিডের পরিমাণটা বেশি, তাহলে শেষ দ্রবণটা আম্লিক প্রকৃতির হবে, অর্থাৎ এস যে গাঢ়ত্বটা শেষ দ্রবণের সেটা হলো H3O+-এর গাঢ়ত্ব। তাহলে আমরা এটা ক্যালকুলেটর তোমাদের কাছে আছে, এটাকে ক্যালকুলেশন করবে। আমরা ধরলাম এটা এস, তাহলে এক্স যদি হয় তাহলে pH - log x, ক্যালকুলেশন করে নেবে। নেক্সট হচ্ছে আমাদের দুজনারই গুণফল আমরা দেখতে পাচ্ছি সমান, তাহলে এসের মান 0, অর্থাৎ দ্রবণটাতে অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে প্রশমিত করেছে, একটু অ্যাসিড বা ক্ষার নেই, অর্থাৎ জলীয় দ্রবণের প্রকৃতি প্রশম্য, তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রে pH 7 হবে। তৃতীয় উদাহরণটাতে আমরা ক্ষারের গাঢ়ত্বকে বেশি নিয়েছি, তাহলে ক্ষার নিশ্চয়ই প্রশমিত করবে অ্যাসিডটাকে, তার সত্ত্বেও কিছু পরিমাণ ক্ষার অতিরিক্ত থেকে যাবে, তাই এর দ্রবণটার প্রকৃতি ক্ষারীয় হবে। তাহলে আমরা এস সমান হচ্ছে কিন্তু OH মাইনাস, তাহলে আমরা 200 × 10⁻² মাইনাস এটা করেছি, আর মোট আয়তন কিন্তু প্লাস হবে, কারণ দুটোকে মেশালে আয়তন 200 + 100 300 হবে। এটা ক্যালকুলেশন করলে ধরো ওয়াই আসবে, তাহলে POH পাবো। এই ক্ষেত্রে POH সমান হচ্ছে -log of y, এবং pH হচ্ছে 14 - POH। তাহলে এইভাবে আমরা সহজে কোনো অ্যাসিডের মিশ্রণ বা কোনো ক্ষারের মিশ্রণ বা অ্যাসিড ক্ষারকে যদি একসঙ্গে মিশিয়ে দিয়ে দ্রবণ প্রস্তুত করে, তাহলে সেই দ্রবণের pH নির্ণয় করতে পারবো। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।